অ্যাবি দাদা বেবি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ স্যাটারডে। আজ থেকে অ্যাবি স্কুলে শুরু হচ্ছে মার্চ ব্রেক। এক সপ্তাহে ছুটি থাকবে। উইন্টারটা শেষ হয়ে যখন ওই স্প্রিংটা শুরু হবে ঠিক তখনই মার্চ মাসে ওই এক সপ্তাহের একটা ছুটি থাকে, মার্চ ব্রেক বলে ওটাকে। সকালবেলা এক বন্ধু ফোন করে বলল চলো ঘুরতে যাবে, সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দিলাম। আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না, তাই মোটামুটি এই 30 থেকে 40 মিনিটসের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটাও বেশ ভালো, ঝকঝকে একটা রোদ উঠেছে। যদিও এখন টেম্পারেচার দেখাচ্ছে ফিলস লাইক -10, কিন্তু বেলার দিকে টেম্পারেচারটা একটু বেড়ে যাবে। আমাদের ফার্স্ট স্টপ ব্রেকফাস্ট নিতে নেমেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান হয়েছে, তো ব্রেকফাস্ট আর কিছু বানাইনি, তাড়াহুড়ো ছিল। ও বাবা, লাইন পড়ে গেছে ব্রেকফাস্টের, এই যে এখানে। সো ব্রেকফাস্টটা নিয়ে তারপরে আবার স্টার্ট করবো, কিন্তু এত লাইন, আমি আবার জ্যাকেট পরে আসি। চলো তাহলে কি করবে, চলো অন্য কোথাও একটা যাই। সাত সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছি, মানে 2 কিলোমিটার 1 কিলোমিটার পর পরই একটা থাকে, কিন্তু লাইন হয়ে গেছে এখানে, তাই আর ব্রেকফাস্ট খেলাম না। এবার সামনে যেখানে পাবো ব্রেকফাস্ট তুলে নেবো। সকালবেলা উঠেই প্ল্যান হয়েছে, তো তাই ঠিক করলাম আবার ব্রেকফাস্ট করতে গেলে সময় নষ্ট হবে, ওর কোথাও একটা ব্রেকফাস্ট তুলে নেবো। উইকেন্ডে যদি সকাল সকাল কোথাও বেরোনোর থাকে তাহলে অমিত আগের দিনই গিয়ে গ্যাসটা রিফিল করে নিয়ে আসে, কিন্তু আজকে তো হঠাৎ প্ল্যান হয়েছে, তাই একটু গ্যাস স্টেশনে এসে গ্যাসটাও রিফিল করে নেওয়া হলো। কারণ বাড়ি থেকে একটু দূরই আছে, মোটামুটি 1.5 ঘন্টা মতন। যাচ্ছি একটা কনজারভেশন এরিয়াতে। এই ঠান্ডায় যদিও আউটডোর অ্যাক্টিভিটি করতেই যাচ্ছি, এই জঙ্গলের মধ্যেই আজকে সারাটা দিন কাটবে। ব্রেকফাস্টও না হয়ে গেছে, এবার গাড়িতে যেতে যেতেই খেয়ে নেব। আর দাঁড়ালাম না, টাইট ট্রুথের ব্রেকফাস্টটা তুলে নিয়েছি। এখন দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা। এটা একটা কনজারভেশন এরিয়া। এখানে আজকে একটা মেপেল সিরাপ ফেস্টিভ্যাল আছে। টিকিট আগে থেকেই কেটে রেখেছিল আমাদের বন্ধু, টিকিটটা আমাদের সাথে শেয়ার করে দিয়েছে। এখন এখানে ঢোকার সময় টিকিটটা দেখাতে হবে। সামনে বেশ কয়েকটা গাড়ি আছে, তার জন্য ওয়েট করছি আমরা। আজকে থেকেই তো বাচ্চাদের স্কুলের মার্চ ব্রেক শুরু হলো। গোটা অন্টারিও জুড়েই বাচ্চাদের স্কুল ছুটি, একটু তো ভিড় হবেই পার্কগুলোতে। এখন বাজে 11:30। একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা। একদম বিকেলবেলার দিক হলে পরেই তো আবার ঠান্ডাটা ভীষণ বেড়ে যাবে। এমনিতেই এখন ফিলস লাইক -10। টুপি পরেছি, গ্লাভস পরেছি, মোটা জ্যাকেট পরেছি। বাচ্চাদের স্কুলের এই স্প্রিং ব্রেক মানে মার্চের এই 1 সপ্তাহ ছুটি দিয়েছে বলেই আজকে বেরোলাম এরকম ঘুরতে, না হলে হয়তো আর বেরোতাম না। এখনও তো চারিদিকটা সাদা বরফে ঢাকা। অ্যাবি বন্ধু পেয়ে গেছে, বন্ধুর সাথে যেই দেখা হয়ে গেছে ব্যাস দুজনে মিলে শুরু হয়ে গেছে ছুটোছুটি। এখানে তো আগে থেকেই আইস আর স্নোর জন্য সতর্ক করে দিয়েছে, কিন্তু এরা তো শুনছে না। এরা যেখানেই পাচ্ছে সেখানেই দেখছি দৌড়ে দৌড়ে গিয়ে এরকম স্নোর মধ্যে ওপরে উঠে লাফালাফি করছে। একদম ঢুকেই দেখলাম একজন দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম করার জন্য। বাচ্চাদেরকে জাগলিং করে দেখালো, ম্যাজিক দেখালো, তারপরে আবার একটা গানও শোনালো। আজকে আমরা এসেছি মেপেল সিরাপ ফেস্টিভ্যালে। আজকে দেখব কি করে মেপেল সিরাপ তৈরি হয়। সারা বছরের মধ্যে এই উইন্টার শেষ হয়ে যেই স্প্রিং সিজনটা শুরু হয়, এই সময়টাতেই মেপেল সিরাপ তৈরি হয়। এই যে আমরা হাঁটছি আর দুদিকে এত বড় বড় গাছ, এগুলো সবই হচ্ছে মেপেল ট্রি। এখানে এখন দেখাচ্ছে কিভাবে মেপেল সিরাপের প্রথম ধাপটা শুরু হয়। পুরো ব্যাপারটা শুনে না একদম পুরো খেজুরের রস যেরকম করে পাওয়া যায় সেরকমই মনে হলো খানিকটা। গাছের গায়ে এরকম একটা হোল করা থাকবে, এবার গাছের গায়ে বাকেট ঝুলিয়ে দিলে পরেই ওর মধ্যে জমা হতে থাকবে রস, যেটাকে এখানে স্যাপ বলছে। আর সুইট মেপেল ট্রি কি করে দেখলে চেনা যাবে সেটা জাস্ট এইমাত্র বলল। অমনি এই দুজন ওটা শুনেই সঙ্গে সঙ্গে চলে গেছে জঙ্গলের মধ্যে খুঁজতে কোথায় পাওয়া যায় সুইট মেপেল ট্রি। জায়গাটা খুব সুন্দর আর চারিদিকে তো বরফে ঢাকা পড়ে আছে। এবার আমাদের এই জঙ্গলের মাঝখান থেকে যে রাস্তা রয়েছে সেটা ধরে অনেকটা নিচের দিকে নামতে হবে। এখন তো নিচের দিকে নামবো, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যখন আবার ওপর দিকে উঠে আসবো
তখন বেশ অসুবিধা হবে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল এই জঙ্গলে সব থেকে পুরনো মেপেল ট্রি। তাকে আবার নাম রেখেছে গ্র্যান্ডপা মেপেল ট্রি। আবার খুব সুন্দর করে একটা মুখও এঁকে রেখেছে গাছের গায়ে। আর গাছটা বিশাল বড়। বেশ কিছুটা এগিয়ে এসে দেখলাম যে এখানে আবার দেখাচ্ছে নেক্সট স্টেপটা। ওই গাছ থেকে তো বাকেট থেকে কালেক্ট করছে ওই স্যাপগুলো। এবার সেগুলোকে জাল দিয়ে কিভাবে মেপেল সিরাপটা তৈরি করে সেটাই দেখাচ্ছে। এখানটা এসেও আমার আবার পুরো মনে পড়ে গেল খেজুরের রস থেকে খেজুরের গুড় যেভাবে তৈরি হয়, অনেকটা সেরকমই কনসেপ্ট। মেপেল সিরাপটা অ্যাকচুয়ালি সুগার সিরাপ, কিন্তু ন্যাচারাল সুগার, রিফাইন্ড সুগার না। চিনির থেকে অনেক হেলদি অপশান, খানিকটা ওই মধুর মতনও। খেজুরের রস যেরকম শীতকালে সকালবেলাতেই পাওয়া যায়, সেরকম মেপেল ট্রি থেকে স্যাপ বা ওই রসটা বের করে নিয়ে আসার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়টাই হচ্ছে সিজন। এই উইন্টারটা শেষ হয়ে গিয়ে যখন স্প্রিংটা শুরু হয়, রাতের দিকে টেম্পারেচারটা একটু মাইনাসে থাকবে আর সকালের দিকে টেম্পারেচারটা একটু প্লাসে হয়ে যাবে। এই টেম্পারেচার ডিফারেন্সের মধ্যেই ওই মেপেল সিরাপ বানানোর জন্য যে রস বা স্যাপটা পাওয়া যায় সেটা খুব ভালো পরিমাণে কালেক্ট করা যায়। রাস্তার দুধারের এই বড় গাছগুলো সবই তো মেপেল ট্রি। এর মধ্যে বাকেট লাগিয়ে রেখেছে, বাচ্চারা এসে আবার দেখছে। তবে আজকে বেলার দিকে টেম্পারেচার দেখাচ্ছিল ফোরকাস্টে যে 5-6 হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা 5-6 টেম্পারেচার দেখতে পাইনি। এখন ফিলস লাইক টেম্পারেচার -10। ওদিকে বাকেটের মধ্যেও বরফ জমা হয়ে রয়েছে। আজকে রোদও উঠেছে, তারপরে বেলাও অনেকটা হয়ে গেছে, কিন্তু তাও মোটামুটি ওই ফিলস লাইক টেম্পারেচার এখনও ওই -8 থেকে -10ই। এতক্ষণ তো আমরা দেখছিলাম কিভাবে ট্র্যাডিশনাল ওয়েতে মেপেল সিরাপ তৈরি হয়, কিন্তু এখানে এখন কিভাবে মডার্ন টেকনোলজি ইউজ করে মেপেল সিরাপ তৈরি হয় সেটাই দেখাচ্ছে। আগে যে মেপেল সিরাপটা বানাতে প্রায় 4 থেকে 5 দিন লাগতো, এই মডার্ন টেকনোলজিতে মাত্র 24 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। এখানে একদম অরিজিনাল মেপেল সিরাপ, মানে একদম খাঁটি মেপেল সিরাপ পাওয়া যাচ্ছে, সবাইকে টেস্ট করতে দিচ্ছে। ইচ্ছে মতো যে যত খুশি খেতে পারে। অ্যাবি একটা নিয়ে এসেছে খাওয়ার জন্য, আর আমরা এখানে মন দিয়ে শুনছিলাম যে কিভাবে পুরো প্রসেসটা হয়। আর সারা পৃথিবী জুড়ে এই যে এত লোক মেপেল সিরাপ খাচ্ছে, তার 80%ই হচ্ছে কানাডাতেই তৈরি হয়। অ্যাবি তো মেপেল সিরাপ ট্রাই করে বলল এত সুন্দর খেতে এর আগে কখনো খায়নি। শুধু অ্যাবি না, সবাই বলছিল, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি। অ্যাবির এটা মার্চ ব্রেকে এডুকেশনাল ট্যুর মতন, কিন্তু আমাদেরও অনেক কিছু শেখা হচ্ছে। এই যেমন বলল যে বাজারে যেসব মেপেল সিরাপের বটলগুলো পাওয়া যায় সেগুলো যদি মোটামুটি $10 নিচে হয়, তাহলে ধরেই নিতে পারো যে তুমি অরিজিনাল মেপেল সিরাপ কিনছো না। গাছ থেকে কিভাবে বাকেটগুলোকে নিয়ে আসে সেগুলো দেখানোর জন্য বেশ কিছু এখানে কয়েকটা রাখা আছে। ব্যাস, ওরা তো এগুলো পেয়েছে খেলার জন্য, এগুলো নিয়েই ঘুরে বেড়াচ্ছে এখন। খুবই শর্ট ডিউরেশনের মধ্যেই, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই মেপেল সিরাপের প্রস্তুতি করে নিতে হয় সারা বছরের জন্য। এখান থেকে যতগুলো গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যেই একটা করে বাকেট লাগানো আছে। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এইরকম জঙ্গলের মধ্যে এরকম প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে বাকেট লাগানো, আবার সেটা ভরে গেলে নিয়ে আসা, ব্যাপারটা কিন্তু খুব একটা ইজি নয়। এবার এই যে দেখা যাচ্ছে কাঠের ঘরটা, এর মধ্যে আমাদের নিয়ে গিয়ে দেখাবে কিভাবে ওই ইন্ডাস্ট্রিগুলোতে মেপেল সিরাপ তৈরি হয়। এই যে কিছুটা দূর যাওয়ার পরে পরেই যে আমরা দাঁড়াচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই তো ওই কাঠের আগুন ধরানো আছে না, দাঁড়াতে ভীষণ আরামই লাগছে এই ঠান্ডার মধ্যে। আর এখন যখন এই কাঠের ঘরটাতে নিয়ে আসলো, এখানে একটা ফায়ার প্লেস চালানো আছে, আর যা যা ব্যবস্থা আছে, পুরো ঘরটা ভীষণ ওয়ার্ম, এত আরাম লাগছে এখানে বসে থাকতে। আমরা একদম এন্ড পয়েন্টে পৌঁছে গেছি, এবার আমাদের আবার ফেরার পালা। এতক্ষণ তো নিচের দিকে নামছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না, এবার অনেকটা উঁচুর দিকে উঠতে হবে আমাদের। এখন তো একটাও মেপেল ট্রিতে কোনো পাতা নেই, কিন্তু ফল সিজনের সময় আবার মেপেল ট্রি অসম্ভব সুন্দর দেখতে হয়, প্রচণ্ড সুন্দর কালার আসে। লাল, হলুদ, অরেঞ্জ, মেরুন কালারের সমস্ত পাতায় পুরো গাছগুলো ভরে যায়। আমরা আবার পৌঁছে গেলাম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে। এবার একটা ঘোড়ার গাড়িতে চড়বো আমরা। ওই যে শেল্টারটা দেখা যাচ্ছে দূরে, ওখানে আমাদের যেতে হবে।
রাস্তা বলতে এই বরফের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে, তবে ওটা ওই 1টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। আমরা এখানে এসে পৌঁছলাম 1:45-এ, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। ঘোড়ার গাড়ি তো চলে এসেছে, কিন্তু লম্বা লাইন হয়েছে, অনেকটা সময় ছিল না তো, তার জন্য এবার যে প্রথম গাড়িটা এলো সেটাতে আমরা ওঠার সুযোগ পাবো না মনে হচ্ছে, কারণ সামনে তো অনেকটা বড় লাইন, এবার একটু ওয়েট করতে হবে। তবে আমরা জিজ্ঞেস করলাম, বললো এই মিনিট 10-এর মধ্যেই আরও একটা গাড়ি চলে আসবে। আমি প্রথমে ঘোড়ার গাড়িটা দেখেই ওদেরকে ডাকতে এসেছিলাম যে তাড়াতাড়ি চলে আয়, গাড়ি চলে এসেছে, এবার আমরা উঠবো। কিন্তু তারপরে যখন দেখলাম যে আমাদের এবার আর চান্স নেই, তখন ভাবলাম থাক আর একটু সময় খেলুক। ওরা আজকে দুজনে যা পরিমাণ দৌড়াদৌড়ি করেছে, এখন এখান থেকে ঘোড়ার গাড়িটা চড়া হয়ে গেলে পরে এখানে একটা ক্যাফে মতন আছে, সেখানে একটু কিছু খাওয়া দাওয়া করব। ঘোড়ার গাড়ি চলে এসেছে, এবার আমাদের টার্ন ঘোড়ার গাড়িতে করে ঘোরার জন্য। খুবই ছোট্ট একটা ট্রিপ, ওই 10-15 মিনিট মতন ঘোরাবে আমাদের। পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি ক্যাফেতে। যখন ঢুকলাম পার্কে তখনও এর মধ্যে দিয়েই গিয়েছিলাম। এখানে একটা ছোট্ট শপ মতনও আছে, সেখানে মেপেল সিরাপ পাওয়া যায়। আর মেপেল সিরাপ ফেস্টিভ্যালে যখন এসছি তখন তো একটা মেপেল সিরাপ কিনতেই হবে। আমরা তো দেখছি কোনটা বাড়িতে নিয়ে যাওয়া যায়। বাড়িতে নিয়ে গেলে পরে অ্যাবি মাঝে মাঝেই তো প্যানকেক আর ওয়াফেল খায়, তার সাথে মেপেল সিরাপটা খেতে পারবে, যদিও বাড়িতে একটা বড় বটল রয়েছে। আর এখানে অ্যাবি কেনাকাটা করছে 2 বন্ধুর খাওয়ার জন্য। 2টো মেপেল সিরাপের স্ট্র কিনেছে, 2টো মিলে $1 হয়েছে। অ্যাবির কাছে ছিল জ্যাকেটে, তাই $1 দিয়ে কিনেছে। আর তার জন্য যে বিলটা দিয়েছে ইয়া বড়, সেটা দেখে খুব মজা পেয়েছে। $1 কেনাকাটা করেছে, তার জন্য একটা এত বড় বিল ধরিয়ে দিয়েছে। পাশেই আবার একটা মিউজিকের আওয়াজ শুনে আমরা দেখতে গেলাম। গিয়ে দেখলাম ওখানে বেশ কিছু পারফরমেন্স হচ্ছে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, তারপরে আবার চলে এলাম। আর এখানে শুধু মেপেল সিরাপই নেই, বাটার রয়েছে, মেপেল বাটার, মেপেল জ্যাম, আরও অনেক কিছুর ভ্যারাইটি রয়েছে খাবার দাবার। এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, তাই ভাবলাম খাবারটা অর্ডার করে দিয়ে এসে তারপরে আবার একটু ঘোরাঘুরি করি। তবে খাবারের মধ্যে যে প্রচুর অপশান রয়েছে সেরকম নয়, তবে মেপেল সিরাপ দিয়ে তো প্যানকেক খেতে খুব ভালোই লাগে, তাই আমরা প্যানকেক অর্ডার করলাম। আরও ওই টুকটাক একটু ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলো অর্ডার করা হয়েছে। সব খাবারই বাচ্চাদের পছন্দ। ওরা অবশ্য আসার সঙ্গে সঙ্গেই ওই পার্কে হাঁটতে যাওয়ার আগেও একটা ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়া দাওয়া করে তারপরে গেছে। আর এই সমস্ত প্যানকেকগুলোর সাথেই দিয়েছে মেপেল সিরাপ। অমিত আবার একটা কফিও অর্ডার করেছে। ফেরার সময় তো অনেকটা রাস্তা, কফি লাগবেই, তাই এখান থেকেই নিয়ে নিল। আর একদম অরিজিনাল মেপেল সিরাপ দিয়ে এখন আমরা সবাই প্যানকেক খাবো। আমাদের একটু বাড়ি ফেরা তাড়াই আছে, না হলে এখানে কোনো একটা রেস্টুরেন্টে বসে বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ফিরতে পারতাম। এমনকি অ্যাবির বন্ধু আদিব, সে তো আমাকে কিছুক্ষণ পরপরই বলছে না এখন আমাদের বাড়িতেই যাবে। শেষে অনেক করে বললাম না না, 1-2 সপ্তাহের মধ্যে আবার দেখা করছি আমরা, আজকে যেতে পারবো না। বিকেলের প্ল্যানটা অনেক দিন আগে থেকেই করা আছে, একটা বুকিংও করা আছে, তার জন্যই একটু বাড়ি ফেরার তাড়া। আমরা বাড়ি এলাম, বাড়ি এসেছি 5টার সময়, এখন বাজে 6টা। এখন আবার আমরা যাচ্ছি ঘুরতে। এখন যাচ্ছি বোলিংয়ে। বোলিংটা আগে থেকেই বুক করা ছিল, দুপুরবেলার প্ল্যানটা তো খুবই সাডেন হয়েছে। মোটামুটি ওই 1-1.5 ঘন্টার মধ্যে প্ল্যান করে বন্ধুদের সাথে চলে গেছি, কিন্তু এইটা আগে থেকেই বুক করা ছিল, 3-4 দিন আগেই বুক করেছি। 2 ইঞ্চি। আচ্ছা 2 ইঞ্চি এই সামারে, এই মার্চ ব্রেকেই হয়ে যাবে, তুমি মাপছে। তো বন্ধুদের সাথে বুক করা আছে বোলিং, এখন সেটা যাচ্ছি। বাড়ি থেকে 10 মিনিট মতন দূরে বোলিং করে আবার বন্ধুদেরকে বলেছি আমাদের বাড়িতে চলে আসতে। অ্যাবির মানে মার্চ ব্রেক, সব বাচ্চাদেরই তাই আর কি, মার্চ ব্রেক, 1 সপ্তাহের ছুটি, উইকেন্ডগুলোই আর কি সব মজা করে নিই। কার উইকডেসে তো সময় পাবো না, উইকডেসে তো অফিস থাকবে। হ্যাঁ কি হবে তারপরে উইকডেসে, তারপরে 3 মাস থাকবে, এপ্রিল, মে, জুন। হ্যাঁ মানে জুনের থেকে সামার ব্রেক শুরু হবে না, 3 মাস মানে 2.5 মাস মতো, সেটাই বলছে। দিয়ে এখন একটু বেরোই, এখন বেরোই, চলে আসবো 7:30, 1 ঘন্টার জন্য বোলিং বুক করা হয়েছে। 1 ঘন্টা পরে বাড়ি চলে আসবো, ওই 7:30, 7:45 বাড়ি চলে আসবো। বোলিংয়ের ওখানে পৌঁছেছি, আর আমাদের না 6:30 থেকে বোলিং, তো
তো সেই জন্য এখন মোটামুটি 6:30 বেজে গেছে, মানে বোলিংয়ের টাইমটা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের বাকি বন্ধু যার আসার কথা ছিল তারাও সবাই চলে এসেছে। ব্যাস অ্যাবি মানে মোটামুটি দৌড়ে দৌড়ে কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছবে। ঢোকার সাথে সাথেই তো আমাদের সবাইকে জুতো দিয়ে দিয়েছে। বোলিংয়ের যে শ্যুজ আছে সেই শ্যুজ পরেই সবাইকে যেতে হবে। সবাই এখন হাতে জুতো করে নিয়ে চললাম সেখানে। আর অ্যাবি বোলিং করতে এত ভালোবাসে, এক পায়ে জুতো পরে আর ওয়েট করতে পারছে না। যেই দেখছে ওর টার্ন এসছে সঙ্গে সঙ্গে গিয়ে বোলিং করতে শুরু করে দিয়েছে। বোর্ডে নাম লেখা আছে, আমরা 6 জন আছি সব মিলিয়ে, 6 জনের পরপর নাম আসছে। ও টার্নটা যেই এসছে ও আর একটা জুতো পরার অপেক্ষা করেনি, জ্যাকেট খোলার অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছে খেলতে। আমাদের সাথে রয়েছে ছোট্ট আরু। খুব ছোট বাচ্চাদের জন্য রেলিংয়ের ব্যবস্থা আছে, যাতে বল নিয়ে ওই পায়েটায় না লেগে যায়, সেফটির জন্য রেলিং দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই ওরা বোলিংটা যাতে করতে পারে। আমরা আজকে বড়রা খুব একটা চান্স পাচ্ছি না খেলার জন্য। এই দুজন মোটামুটি প্রচণ্ড ব্যস্ত খেলবে বলে। অ্যাবি আবার বড় দাদা, তাই আবার রেলিংটা একদম ঠিকঠাক সেট করে দিচ্ছে যাতে আরও ঠিক করে খেলতে পারে। কলকাতাতেও প্রায় 10-12 বছর আগে এরকম বোলিং করতে গিয়েছিলাম অফিস থেকে বেশ কয়েকবার। এখনও আছে কি না জানি না, তখনও বেশ মজা হতো। অফিস পার্টিতে এরকম বোলিংয়ে যেতাম। বলগুলো তো ডিফারেন্ট সাইজের হয়, আরুর যেমন একটু ছোট বল, অ্যাবিরটাও একটু ছোট। তো বলগুলো সঙ্গে সঙ্গে যখন ফেরত চলে আসে, সঙ্গে সঙ্গে নিয়ে ওয়েট করতে পারছে না, মানে লেনটা ঠিক হওয়ার আগেই মোটামুটি বলগুলোকে ছুঁড়ে দিচ্ছে একের পর এক। বললাম না আজকে আর আমাদের কোনো চান্স নেই, এরা দুজনে মিলেই এখন খেলবে। আরুকে তো মোটামুটি রেলিং টেলিং সেট করে দিচ্ছি সবাই মিলে, যাতে ও বোলিংটা ঠিকঠাক করে করতে পারে। কিন্তু ওর ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি। সবাই রেলিং ছাড়া আর ও ছোটো বলে ওকে রেলিং দিয়ে বোলিং করতে হবে। ও সেটা 1-2 বার করার পরেই মোটামুটি বলে দিল যে না, সবাই যেরকম করে খেলছে, অ্যাবি দাদা যেরকম করে খেলছে সেরকম করেই ওকে বোলিংটা করতে হবে। আর অ্যাবি দাদা তো মোটামুটি বল হাতে দাঁড়িয়েই আছে, আমাকে জিজ্ঞেস করছে যখন আমার টার্ন আসছে, তুমি কি খেলবে না তোমার হয়ে আমি খেলে দেবো। আমি আর কি বলবো, বললাম খেল তুই। ওই 1-2 বার মাত্র চান্স পেয়েছিলাম খেলার জন্য। বাড়ি চলে এসেছি বেশ কিছুটা আগেই। এখন আবার শুরু হয়ে গেছে ওদের অ্যানাদার মার্চ ব্রেক ফান। এখন চলছে এখানে ব্রাউনি বানানো। অ্যাবি এই বেশ কিছুদিন হলো ব্রাউনি বানানো শিখেছে, তাই এখন আরুকে শেখাচ্ছে কিভাবে ব্রাউনি বানাতে হয়। অ্যাবি দাদা বলেছে ওয়েট করো, তোমার টার্ন আসবে তখন তুমি মিক্স করবে। আরুও বসে আছে, কখন ওর টার্ন আসবে তখন ও আবার মিক্স করবে। বেকিংটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ফান, ওরা খুব মজা করে করে। আজকে তো আমাকে কিছু করতেই দিচ্ছে না, আমাকে মানে কাউকেই করতে দিচ্ছে না, ওরা দুজনে মিলেই করবে। ব্রাউনি মিক্স রাখা ছিল, আর তার মধ্যে অ্যাবি এখন শিখে গেছে কটা ডিম দিতে হয়, কতটা ভেজিটেবল অয়েল দিতে হয়, সব নিজেরাই করলো। এমনকি বেকিং ট্রেটাও রেডি করে দিয়েছি, বলছে ওর মধ্যে ওরাই ঢেলে দেবে, জাস্ট আমাকে একটু ওভেনের মধ্যে দিয়ে দিতে হবে। 25 মিনিটস ওভেনে রাখতে হবে, সেটাও আমাকে মনে করতে হবে না, ওরাই বারবার করে ঘড়ি দেখে মনে রাখবে। যেই 25 মিনিটস হবে আমাকে বলবে ওভেন থেকে বের করে দাও। কাট করো। হ্যাপি বার্থডে, হ্যাপি মার্চ ব্রেক টু ইউ, হ্যাপি মার্চ ব্রেক টু ইউ। টু ইউ বেবি। বেবি কে এখানে? আরু বেবি না অ্যাবি বেবি? কে? অ্যাবি দাদা বেবি, আরু বেবি। হ্যাঁ হ্যাঁ।